মানবাধিকার বিকাশের যে ভূমিকা, সে ভূমিকা অবশ্যই রাজনীতিবিদদেরই নিতে হবে, তাতে তো কোনো সন্দেহ নেই। কিন্তু মানবাধিকার প্রতিষ্ঠার জন্য প্রথম যে টুলস, প্রথম যে আইনে হাতিয়ার, সেটা কি? সেটা হচ্ছে সেই রাষ্ট্রের, প্রত্যেক রাষ্ট্রের সর্বোচ্চ আইন সংবিধান। সংবিধানে যদি মানুষের মানবাধিকার এবং মৌলিকাধিকার গুলো খুব শক্তিশালী ভাবে বিবৃত থাকে এবং তা প্রয়োগের জন্য সংবিধানের ভিত্তিতে আইন প্রণীত হয়, এবং সেই আইন প্রয়োগের জন্য যদি স্বাধীন সংস্থা বা স্বায়ত্তশাসিত সংস্থা বা এমন কোন সংস্থা থাকে যার উপরে সরাসরি প্রশাসন বিভাগের কোন কর্তৃত্ব থাকবে না, তখনই মানবাধিকার গুলো নিশ্চিতভাবে বাস্তবায়িত হয়। আমাদের দেশে দেখা যায়, বা আমাদের মতো রাষ্ট্র ব্যবস্থা যাদের আছে তাদের মধ্যে দক্ষিণ এশিয়ার অনেক দেশে এবং আফ্রিকার অনেক দেশে দেখা যায় প্রশাসন থেকেই মানবাধিকার লঙ্ঘনটা বেশি হয়। এবং সেই প্রশাসন বলতে এখানে শুধু সিভিল ব্যুরোক্রেসি বোঝায় না, এখানে রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ পর্যায় থেকে চিফ এক্সিকিউটিভ থেকে শুরু করে সর্বনিম্ন পর্যায়ে পর্যন্ত প্রশাসন বিভাগের দ্বারাই মানবাধিকার লঙ্ঘনটা বেশি হয়। সমস্ত বিচার বিভাগকে এমন ভাবে দলীয়করণ এবং কক্ষিগত করা হয়েছিল, মানবাধিকার নিশ্চিতের জন্য কোনো বিচারালয়ে যে যাতে তার সুরাহা না হয় সেই ব্যবস্থা করা হয়েছিল। এবং এক পর্যায়ে আমাদের দেশে এমনও বলা হয়েছে যে বাংলাদেশে এই কোর্টটা হচ্ছে একটা দলীয় কোর্ট, এবং সেই অবস্থায় এইভাবে আমরা বাংলাদেশকে অতীত হতে দেখেছি, যার প্রধান নিয়ন্ত্রণকারী ছিল বাংলাদেশের প্রধান এক্সিকিউটিভ। প্রশাসন বিভাগের প্রধান হিসাবে প্রধানমন্ত্রী সকল বিভাগেরই নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। যখন হয় যে রাষ্ট্রের 3 অঙ্গের মধ্যে প্রশাসন, বিচার বিভাগ এবং আইন বিভাগের সম্পূর্ণ কর্তৃত্ব যখন কোনো একটা ব্যক্তির হাতে ঘুরিয়ে ফিরিয়ে চলে যায়, তখন সেই দেশে নৈরাজ্য হয়, কোনো আইনের শাসন থাকে না, এবং নৈরাজ্যকর পরিস্থিতির সুযোগে সেই দেশ এক দলীয় শাসন ব্যবস্থার দিকে ধাবিত হয়, যেটা বাংলাদেশে হয়েছে। আমরা সাংবিধানিকভাবে যেটা দেখছি, বাংলাদেশে সাংবিধানিক কর্তৃত্ব, সাংবিধানিক এখন আইনতন্ত্র এবং সংসদীয় এখন আইনতন্ত্র এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থার যে বাস্তব রূপটা আমরা দেখেছি, যেটা থিওরিটিক্যালি সম্পূর্ণ করার জন্য হয়তো সাহস করে নাই, সামনে হয়তো জোর হিসাবে, কিন্তু আমরা দেখেছি যে একদলীয় শাসন ব্যবস্থা, এক ব্যক্তির এখন আইনতন্ত্র এবং কনস্টিটিউশনাল এবং সংসদীয় এখন আইনতন্ত্র প্রায় প্রতিষ্ঠিত হয়ে গেছিল। তার কারণ ছিল যে সাংবিধানিক ভাবে তাকে সেই ক্ষমতাটা দেয়া হয়েছে একটি অসাংবিধানিক সংশোধনের মধ্য দিয়ে, যেটা ছিল পঞ্চদশ সংশোধনী যাত্রা, এবং সেটা ইতিমধ্যে প্রায় বাতিল হয়ে গিয়েছে, অনেকগুলো বিধান বাতিল ছেড়ে দিয়েছে বিচার বিভাগ। যাই হোক, সেই সংশোধনের মধ্য দিয়ে অনেকটা যে 15 অ্যামেন্ডমেন্ট, এটা কনস্টিটিউশন ইনস্টিগেটেড দি পার্লামেন্টারি ফুয়েরা, অথবা আমি বলবো যে হিউম্যান রাইটস ভায়োলেশনের জন্য যে ইনস্টিগেট করেছে সেই 15 অ্যামেন্ডমেন্টে। কিভাবে? কারণ যে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়ে গেল যে চাইলেই সরকার প্রধান তার রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে যেভাবে খুশি নির্বাচন করে এবং নামমাত্র নির্বাচন করে, নির্বাচনের নাটক করে রাষ্ট্র ক্ষমতা তার ইচ্ছা মতো জায়গায় করতে পারবে। সেই জায়গায় তখন হিউম্যান রাইটস রক্ষণাবেক্ষণের জন্য থাকে না। পলিটিক্যাল ওয়ার্কার্স থেকে শুরু করে রাষ্ট্র মনে করতে তার হুমকি হিসাবে, আমি রাষ্ট্র শব্দটা ব্যবহার করছি এই কারণে, কারণ তখন এখন নায়ক রাষ্ট্রকে তার নিজের মনে করেছে, সরকারের প্রধান হয়ে সে রাষ্ট্রকে নিজের মনে করেছে, ব্যক্তিগত সম্পত্তির মতো মনে করেছে। সেই জন্য রাষ্ট্র যখন তার কোনো প্রজাকে বা তার কোনো সিটিজেনকে যখন হুমকি মনে করে, তখন তাকে যেভাবেই হোক দমনের জন্য হিউম্যান রাইটস ভায়োলেশন করে। এবং সেই হিউম্যান রাইটস ভায়োলেশনের মাত্রা কোন পর্যায়ে বাংলাদেশে গিয়েছিল
সেটা জাতিসংঘ এই রিপোর্টটা আপনারা স্টাডি করলে দেখবেন যে এমন কোন জঘন্য মানবাধিকার ভায়োলেশনের তরিকা বাদ ছিল না যেই তরিকাটা তারা গ্রহণ করে নাই বা তারা যেই তরিকা কি বলে যে অনুশীলন করে না। আপনারা শুধু আয়নাগরের কথা শুনেছেন বা আমাদের মুখে আমাদেরকে গুম করার কাহিনী শুনেছেন, ইতিহাস শুনেছেন। যারা মৃত্যুবরণ করেছে তারা তো বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। যারা আয়নাগরে থেকে উদ্ধার হয়েছে তারা হয়তো ভিজিট করেছে, কথা বলছে বা আমরা কথা বলছি, কিন্তু যাদের কোনো হদিশ পাওয়া যায়নি তারা তো কথা বলতে পারছে না। আপনারা হয়তো আন্দাজ করে নিতে পারেন বা বিভিন্ন রকমের হয়তো আপনারা শুনেছেন বিভিন্ন রকমের বয়ান যে কাকে কিভাবে হত্যা করা হয়ে থাকতে পারে, বাট এক্স্যাক্টলি সিনারিওটা আমরা দেখি নাই। কিন্তু যা শুনেছি তার যদি কিছুমাত্র সত্যি হয় তাহলে বাংলাদেশের মতো এরকম বর্বর জঘন্যতম হত্যাকাণ্ড, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম খুনের ইতিহাস হয়তো আফ্রিকার জঙ্গলেও কোনো হয়। সেইরকম একজন স্বৈর শাসক এবং সেইরকম একজন ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী প্রধান শেখ হাসিনাকে এখনো আমরা অনুশোচনা করতে দেখি। আওয়ামী লীগের কোন নেতা কর্মীকে এখনো পর্যন্ত গণহত্যা রায় স্বীকার করে অনুশোচনা করে ক্ষমা চেয়ে তারপরে বাংলাদেশের রাজনীতি কর্মী কথা বলতে শুনি। এটা ভাবতে অবাক লাগে। উল্টো তাদের বক্তব্য শুনলে মনে হয় বাংলাদেশের সাধারণ গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সাধারণ নাগরিকদের জন্য অপরাধ। এই অবস্থা থেকে আমাদের মুক্তি পাওয়ার জন্য সম্পূর্ণ একটি রাজনৈতিক সংস্কৃতি পাল্টাতে হবে। এই রাজনৈতিক সংস্কৃতি হবে বাংলাদেশের মানুষ সানন্দে গ্রহণ করবে ফ্যাসিবাদের বিরুদ্ধে, অগণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে, যে কোনো রকমের রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধে, যাতে সকল মানুষ আপন করে নিতে পারে সেরকম রাজনৈতিক সংস্কৃতি আমাদের চালু চর্চা করতে হবে এবং ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের সামনে নিয়ে ওদের তুলে রেখে তুলে ধরে আমরা যদি আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশের মানুষের সামনে প্রস্তাব করতে পারি তাহলে স্বৈরাচারের কখনো আর উন্মেষ হবে না, উৎপাদন হবে না ফ্যাসিবাদের। সেই জন্য শুধুমাত্র ফ্যাসিবাদকে আমরা পুলিশ দিয়ে যেন রুখে না দাঁড়ায়, যে পুলিশ দিয়ে তাদেরকে রাস্তায় রুখবো, সেটা বিষয় না। বিষয় হচ্ছে আপনাকে রাজনীতি দিয়ে রাজনীতিকে ফোকাস করতে হবে। রাজনৈতিক সংস্কৃতি দিয়ে মানুষের সামনে বিকল্প রাজনৈতিক সংস্কৃতি স্থাপন, তাহলে করে অটোমেটিক এটা স্বয়ংক্রিয়ভাবেই বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের সমস্ত ধার রোগ সমস্ত শিকড় ফেলে দেওয়া যাবে। কিন্তু তা যদি না হয়, শুধুমাত্র আমরা গতানুগতিক রাজনৈতিক চর্চা করি, যেখানে মানবাধিকার সমুন্নত থাকবে না, যেখানে নিশ্চয়তা থাকবে না আমাদের মানবাধিকারের, সেই রাজনীতি দিয়ে বাংলাদেশ আসবে না। সেই জন্য আমরা সংবিধানের এমন সব সংশোধনী প্রস্তাবনা এনেছি আমাদের মানবাধিকার সেকশনে এবং হিউম্যান রাইটস এন্ড ফান্ডামেন্টাল মৌলিক মানবাধিকার সেকশনে প্রায় একই রকম বিচার করছে যে আমাদের যেগুলো মানবাধিকার সেগুলো অবশ্যই মানুষের মৌলিক অধিকার, আর যেগুলো মৌলিক অধিকার তার মধ্যে অধিকাংশ এখন মানবাধিকার হিসেবে স্বীকৃতি পাচ্ছে। যেমন ইন্টারনেট সেবা, আমি আমার বন্ধুর সাথে আলাপ করছিলাম যে ইন্টারনেট সেবাটা কিভাবে রাইট টু ইনফরমেশনটা মানবাধিকারের মধ্যে কবে বা হয়েছে সেটা গুরুত্বপূর্ণ। তো উনি বললেন যে রাইট টু ইনফরমেশনটা যদি শিওর করা না যায় তাহলে মানুষের যে কোনো অধিকারের বক্তব্যটা তো কমিউনিকেট হবে না। সেই জন্য এটি ওয়ান কাইন্ড অফ মানবাধিকার বলা যায়, আমাদের যে তথ্য পাওয়া বা নেট পাওয়া। এইভাবে বর্তমান সময়ে ভোটাধিকার নিশ্চিত করাটাও আমাদের মানবাধিকার এবং অধিকারের অন্য, যেটা আমাদের হারিয়ে গিয়েছিল বিগত সময়ে। সুতরাং মানবাধিকারের বিভিন্ন ক্লাসিফিকেশন বা বিভিন্ন রকমের ধরন বা বিভিন্ন রকমের ইনক্লুশন হবে, সময়ের প্রেক্ষিতে বাড়বে এবং মৌলিক অধিকারের অবস্থাও একই হবে যে মৌলিক অধিকার মানুষের
আগে 5টা ছিল, 6:30 হবে, বাড়তে থাকবে। সমাজের বিবর্তনের মধ্য দিয়ে মৌলিক অধিকার এবং মানবাধিকারের উপর বাড়তে থাকবে। এনশিওর করবে কে, সেই আলোচনায় আসবে। এনশিওর অবশ্যই করতে হবে রাজনৈতিক নেতৃত্ব, এবং রাজনৈতিক নেতৃত্ব সেটা বাস্তবায়ন করার একমাত্র ওয়েপন, একমাত্র হাতিয়ার হচ্ছে নির্বাচিত একটা প্রতিনিধিত্বের মধ্য দিয়ে, একটা সংসদের মধ্য দিয়ে, আইন প্রণয়নের মধ্য দিয়ে, সংবিধানের সমস্ত সংস্কার দিয়ে আমাদের সেটা বাস্তবায়ন